আসসালামু আলাইকুম। এখন আমরা একজন পেশেন্টকে কিভাবে এক্সামিনেশন করব সেটা নিয়ে আলোচনা করব। সাধারণত আমরা বিভিন্ন এক্সামিনেশন আমাদের টিচারদের সামনেই করি এবং সেক্ষেত্রে সবগুলো প্রোটোকল সিকোয়েন্সিয়ালি আমাদের ফলো করতে হয়। তাহলে আমাদের এখানে তারেক ভাই আছে, উনি আমাদের এখানে আমরা ধরে নিচ্ছি উনি হচ্ছে আমাদের এক্সামিনার বা টিচার এবং আমি হচ্ছি স্টুডেন্ট। আমি এমবিবিএস ফাইনাল প্রফ এক্সামিনেশন দিচ্ছি। সেক্ষেত্রে আমাদের কি টুলস মিনিমাম লাগবে সেটা আমি আপনাদের একটু আইডিয়া দিচ্ছি। যেহেতু আপনি সার্জারি শর্ট কেস এক্সামিনেশন করবেন, সেখানে একটা টর্চ লাইট লাগবে, ঠিক আছে? এই টর্চ লাইট লাগবে। দেন হচ্ছে আপনাদের হ্যান্ড স্যানিটাইজার লাগবে। এখন আপনি যদি বিসিপিএস এক্সামিনেশন দিতে চান, সেখানে হয়তো আপনার সেই এনভায়রনমেন্টেই হ্যান্ড স্যানিটাইজার থাকবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা যখন এক্সামিনেশন করতে যাই সেক্ষেত্রে আমাদের হ্যান্ড স্যানিটাইজার থাকে না। দেন হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের আলসার আমরা যখন এক্সামিনেশন করি, দেন হচ্ছে আমাদের ফেসিয়াল নার্ভ ইনজুরি এক্সামিনেশন করি, অথবা আমাদের রেডিয়াল নার্ভ, আলনার নার্ভ, মিডিয়াল নার্ভ ইনজুরি এক্সামিনেশন করি, সেক্ষেত্রে আমাদের সেন্সেশন দেখার জন্য কটন লাগে। সেই জিনিসটা আপনাদের পকেটে থাকতে হবে। সার্জারি শর্ট কেসে সাধারণত মেজারিং টেপ লাগে না। তারপরও আপনাদের যদি কখনও আপনাদের এক্সামিনার কোনো লেশন আপনাকে মেজার করতে বলে, তার জন্য একটা মেজারিং টেপ পকেটে রাখবেন। এছাড়াও যদিও আমি আমার আজকের এই এক্সামিনেশনে আমি স্টেথোস্কোপ আনি নাই, আপনাদের স্টেথোস্কোপটা রাখতে হবে, কারণ কিছু শর্ট কেসের ক্ষেত্রে কিন্তু আপনার স্টেথোস্কোপ লাগবে। তাহলে আমি এতক্ষণ আপনাদেরকে যেভাবে এক্সামিনেশন করবেন সেটা লেকচার দিলাম, সেই কীভাবে এক্সামিনেশনটা করবো করে দেখাচ্ছি। ধরা যাক আমি পরীক্ষার হলে আসছি, এখন আমার টিচার বলছে যে এক্সামিন দ্য পেশেন্ট। তাহলে আমি কিভাবে শুরু করব? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার তুরাব, এমবিবিএস ফাইনাল প্রফ এক্সামিনি। আমি আপনার সমস্যাটি নিয়ে পরীক্ষা করব। পরীক্ষাকালীন সময়ে আমি আপনাকে কোনো কষ্ট বা ব্যথা দিব না। যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি আমাকে জানাবেন। আপনার সমস্যাটা কোথায়? পিছনে মানে পিঠে? আচ্ছা, ওনার পিঠে একটি সমস্যা আছে। স্যার, আই নিড প্রপার স্ক্রিনিং অ্যান্ড অ্যান অ্যাটেন্ডেন্ট। আচ্ছা, স্যার বলছে যে উনি এখানে অ্যাটেন্ডেন্ট হিসেবে থাকবে এবং এখানে প্রাইভেসি আছে। তার মানে আমার ওয়াইপের পার্ট শেষ। এখন আমি তাকে এক্সপোজ করব। দেখেন, আমার টিচার এই পাশে দাঁড়িয়ে আছে, আমি আছি এই পাশে, ঠিক আছে? কিন্তু এখন লেশনটা যাতে দুইজনই দেখি, এই জন্য আমাকে পেশেন্টকে একটু ঘোরাতে হবে। যেহেতু আমাদের রিভলভিং চেয়ার, আমি পেশেন্টকে, বাবা আপনি একটু চেয়ারটা একটু ঘুরান তো, একটু ঘুরে পিঠটা উনি দেখাবে। এখন বাবা আপনি আপনার জামাটা একটু খুলেন তো, আমি আপনার এই ক্ষতটা দেখতে চাই। এখন উনি খুলবে, আমরা চেষ্টা করব যাতে উনি খুলে আমাকে দেখায়। তারপরেও যদি উনি না পারে বা অনেক বৃদ্ধ হয়, সেক্ষেত্রে আমি আপনাকে সহযোগিতা করি, কোনো কষ্ট হবে না। ওকে, এখন আমি দেখতে পাচ্ছি ওনার এখানে একটি টিউমার লাইক লেশন আছে। যেহেতু এটা আমাদের থিওরিটিক্যাল পার্ট, এই জন্য আমি আপনাদেরকে ডামি কেস দেখাইছি। সাধারণত আপনাদের এক্সামিনেশন হলে খুব রেয়ারলি আপনারা ডামি কেস পাবেন। শুধুমাত্র বিসিপিএসের মিড টার্ম এক্সামিনেশন বা এই টাইপের এক্সামিনেশনগুলোতে কখনো ডামি কেস থাকতে পারে। ইন ফিউচার ইনশাল্লাহ আমরা আপনাদের হসপিটালে বেড সাইটে আমরা এইসব কেস দেখাবো, সেটা আপনাদের জন্য আরও ইজি হবে। এখন আমার কিন্তু ওয়াইপের পার্ট শেষ, বাকি আছে কিউ, রিলিভেন্ট কোশ্চেন করা। এখন কোশ্চেনগুলো কী হতে পারে? বাবা এই সমস্যাটা আপনার কতদিন ধরে আছে? 2 বছর ধরে। 2 বছর ধরে আছে। এই ফোলাটা কি আপনার দ্রুত বাড়ছে নাকি আস্তে বাড়ছে? 6 মাস পর। 6 মাস ধরে তার একটু দ্রুত বাড়তেছে। ব্যথা আছে এখানে কোনো? না, ব্যথা নেই। আচ্ছা, যেহেতু তার পিঠে এরকম একটা বড় লেশন দেখছি, এটা হতে পারে লাইপোমা, সিবেসাস সিস্ট ইত্যাদি হতে পারে, এটা বডির অন্য পার্টেও থাকতে পারে। এই জন্য আমি তাকে জিজ্ঞেস করবো, বাবা এইরকম ফোলাটা কি আপনার দেহের অন্য কোথাও আছে? তার মানে অন্য কোথাও নাই। এখন আমার কিন্তু দেখেন আমি কোশ্চেনগুলো করে ফেলছি। এখন আমার ইন্সপেকশন আমি 2টা ভিউতে করব। একটা হচ্ছে ফ্রন্ট, একদম সরাসরি লেশনটার পিছন থেকে ফ্রন্ট ভিউতে করব। আমি এটা কাছ থেকে দেখব 10-15 সেকেন্ড, স্যার যাতে বুঝতে পারে আমি আলাদা করে লেশনটা দেখতেছি। দেন হচ্ছে আমি একটা সাইড ভিউ, দেখেন আমি এমনভাবে এক্সপোজার করছি যে আমার টিচারও দেখতে পাচ্ছে, আমিও দেখতে পাচ্ছি, এবং আমার পরীক্ষা করতেও সহজ হচ্ছে। এই হচ্ছে যে আমার 2টা ভিউ। এখন আমার ইন্সপেকশনের পার্ট শেষ। এখন হচ্ছে যে আমি পেশেন্টের পালপেশন করব, আমার সার্জারি এক্সামিনেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। এখন আমার পালপেশন শুরু হয় টেম্পারেচার দিয়ে, ঠিক আছে? তার মানে পেশেন্টের পিছনে আমি দাঁড়াবো। প্রয়োজনে আমি কিন্তু আমার যেই নন ডমিনেন্ট হ্যান্ড, অর্থাৎ আমার বাম হাত কিন্তু আমি এক্সামিনেশনের কাজে ব্যবহার করি না।
প্রয়োজনে আমি কিন্তু ওনার মাথাটা বা কাঁধটা ফিক্স করতে পারি, ঠিক আছে। তো আমি ওনার কাঁধটা একটু ফিক্স করে নিচ্ছি যাতে আমার এক্সামিনেশনটা সহজ হয় এবং পেশেন্ট পালপেশন করার সময় যাতে সরে না যায়, ঠিক আছে। যেহেতু আমি অলরেডি পারমিশন নিয়ে নিয়েছি, এটাতে কোনো সমস্যা নেই। দেখেন আমি নর্মাল টেম্পারেচারটা দেখা শুরু করব তার নর্মাল সাইডে। আমি বডির সবসময় চেষ্টা করব সিমেট্রিক্যাল সাইড, দুইটার সিমেট্রিক্যাল সাইড, আমাদের বডির যেই পার্টগুলো সিমেট্রিক্যালি আছে, যেমন দুইটা লেগ সিমেট্রিক্যালি আছে, দুইটা হ্যান্ড সিমেট্রিক্যালি আছে, আমার দুইটা পিঠ দুই পাশ সিমেট্রিক্যালি আছে। তো সিমেট্রিক্যাল সাইড থেকে আমি চেষ্টা করব তার টেম্পারেচারটা বোঝানো। প্রথমে নর্মাল সাইড, দেন অ্যাবনর্মাল, দেন নর্মাল। দেখেন টেম্পারেচার আমি নেট রেস পাই নাই, নর্মাল টেম্পারেচার পাইছি। দ্যাট মিনস এখানে কোনো ইনফ্লামেশন বা কোনো ইনফেকশন কিছুই নাই। এটা দ্যাট মিনস এটা একটা এরকম কোনো সমস্যা নেই। এখন হচ্ছে ব্যথা আছে কিনা আমি দেখব। ব্যথাটা ইলিসিট করা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটার আর্ট হচ্ছে যে আপনি অবশ্যই পেশেন্টকে জিজ্ঞেস করে নেবেন ব্যথা আছে কিনা, পেশেন্টের চেহারার দিকেও তাকাবেন। বাবা আপনার ব্যথা আছে না, উনি ব্যথা পাচ্ছেন, আমি হালকা করে প্রেস করছি, ঠিক আছে। আমার টেম্পারেচার শেষ, টেন্ডারনেস দেখা শেষ। এখন আমি পেশেন্টের সারফেসটা বোঝার চেষ্টা করব। এই যে আমার 3টা আঙ্গুলের যে ফ্রন্ট সাইড আছে সেটা দিয়ে আমি বোঝার চেষ্টা করব যে সারফেসটা পুরা লেশনটা আমি সম্পূর্ণভাবে ঘুরিয়ে আনার চেষ্টা করব। সারফেসটা কি, সারফেস আমি স্মুথ পেয়েছি, সারফেস আমি স্মুথ পেয়েছি। এখন মার্জিন হচ্ছে আমি আলাদা আলাদা করে যে লেশন আছে তার চারদিকে আমার একটা আঙ্গুল দিয়ে বোঝার চেষ্টা করব বা আমি চাইলে কয়েকটা আঙ্গুলও ব্যবহার করতে পারি। এই তার মানে সারফেস এবং মার্জিন দেখা শেষ। আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কি আমার কনসিস্টেন্সি দেখা। সারফেস আমি কি পেয়েছি, সারফেস হচ্ছে আমি স্মুথ পেয়েছি, মার্জিন হচ্ছে ওয়েল ডিফাইন্ড পেয়েছি। এখন দেখেন কনসিস্টেন্সি, আমার থাম্বের এগেনস্টে বাকি 3টা ফিঙ্গার দিয়ে হালকা করে প্রেস করে দেখব কনসিস্টেন্সি সফট টু ফার্ম। দ্যাট মিনস এখানে সিস্টিক কোনো কনসিস্টেন্সি পাই নাই। তার মানে এখানে আমি আর সিস্টিক লেশনের যেই পরীক্ষাগুলো 4টা পরীক্ষা আছে, দ্যাট মিনস আমার ফ্লাকচুয়েশন টেস্ট, ট্রান্স ইলুমিনেশন টেস্ট, কম্প্রেসিবিলিটি, দেন আমাদের যে পালসেশন ইত্যাদি দেখার প্রয়োজন নেই। দেন হচ্ছে আমার কি দেখতে হবে, এসএমসি ফিক্স। আমি সারফেস মার্জিন কনসিস্টেন্সি দেখে ফেলছি, এখন তার আমি ফিক্সিটি দেখব। ফিক্সিটি দুইটা, একটা স্কিনের সাথে ফিক্সিটি, আন্ডারলাইন স্ট্রাকচারের সাথে ফিক্সিটি। স্কিনের সাথে ফিক্সিটি কীভাবে বুঝতে হবে, তা জাস্ট আমি চামড়াটা ধরে একটু পিঞ্চ করে পেশেন্ট ব্যথা না পায় এইভাবে একটু টান দিয়ে বোঝার চেষ্টা করব লেশনটা চামড়ার সাথে লেগে আছে কিনা। দেখেন এটা কিন্তু চামড়াটা তুলতে পারতেছি, দ্যাট মিনস চামড়াটা এইভাবে হচ্ছে আপনি তোলার চেষ্টা করবেন। চামড়া যেহেতু তুলতে পারতেছি, স্কিন যেহেতু ফ্রি, তার মানে এটা হচ্ছে যে আমাদের সিভিয়ার সিস্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন হচ্ছে যে আমি আন্ডারলাইন স্ট্রাকচার, যেই স্ট্রাকচার আমি আন্ডারলাইন স্ট্রাকচারের সাথে আমি ফিক্সিটি বোঝার জন্য ওই মাসলটা টট করতে হবে, শক্ত করতে হবে, ঠিক আছে। দ্যাট মিনস ব্যাক মাসলগুলো টট করবো কীভাবে, বাবা আপনি আপনার হাত দুইটা দিয়ে সামনের ওয়ালে একটা ধাক্কা দেন তো। এখন কিন্তু ব্যাক মাসল দুইটা টট হয়ে গেল। এখন দুইটা ডিরেকশনে আমি তার মুভ করাবো। একটা হচ্ছে যে আমার ভার্টিক্যাল হরিজন্টাল ডিরেকশন আর অ্যানাদার ইজ ভার্টিক্যাল ডিরেকশন। এই দুইটা ডিরেকশন আমি মুভ করলাম। এখন হচ্ছে যে এটা আন্ডারলাইন স্ট্রাকচারের সাথেও ফিক্স না, তার মানে হাতটা সোজা করেন, আবার হাত সোজা করেন। তার মানে আমি সারফেস স্মুথ পেয়েছি, মার্জিন ওয়েল ডিফাইন্ড পেয়েছি, দেন হচ্ছে আমার কনসিস্টেন্সি সফট টু ফার্ম পেয়েছি, মেইনলি সফট। দেন হচ্ছে যে আমার ফ্রি ফ্রম ওভারলাইং স্কিন অ্যান্ড ফ্রি ফ্রম আন্ডারলাইং স্ট্রাকচার। সব কিছু আলটিমেটলি ইন্ডিকেট করছে এটা লাইপোমা হয়তো। এখন আমি প্রত্যেকটা সোয়েলিংয়েরই কিছু স্পেশাল টেস্ট আছে, যেমন এই লাইপোমা কিনা কনফার্ম করার জন্য স্পেশাল টেস্ট হচ্ছে আমাদের স্লিপিং সাইনটা আমি কীভাবে এক্সামিনেশন করব, এখানে সেন্টার, যে কোনো লেশনের সেন্টার এবং পেরিফেরি এর মাঝ বরাবর আমি থামটা রাখবো। দেন হচ্ছে অপোজিট সাইডে, মানে আমার যেই সাইডে থাম রাখছি তার বিপরীত দিকে আমি প্রেস করব। যদি এই লেশনটা সরে যায়, অর্থাৎ নিচের দিকে প্রেস করলে সরে যায়, তাহলে এটা কি প্রমাণ করে, স্লিপিং সাইন পজিটিভ। এটা হচ্ছে লাইপোমা হচ্ছে যে আমাদের একটা সাবকিউটিনাস লেশন যেটা স্কিনের নিচে থাকে। আলটিমেটলি এটা স্কিনের সাথে ফিক্স থাকে না, আন্ডারলাইন স্ট্রাকচারের সাথে ফিক্স থাকে না, এই জন্য ইজিলি মুভ করে, এই জন্য স্লিপিং সাইন পজিটিভ। আমি প্রেস করছি, লেশনটা সরে গেছে, দ্যাট মিনস স্লিপিং সাইন পজিটিভ। এখন এটা তো আমি এক্সামিনেশনের যে ফাইন্ডিংগুলো পাইছি সেটা হচ্ছে আমার প্রমাণ করে লাইপোমা। এখন যদি চিন্তা করি এটা যদি সিভিয়ার সিস্ট হতো তাহলে আমি কি পাইতাম। এখন হচ্ছে যে আমি যদি এটা সিভিয়ার সিস্ট পাইতাম, সিভিয়ার সিস্ট যদি হতো সেক্ষেত্রে কী হতো, এখানে একটা পাংটাম থাকতো, সাধারণত মাঝ বরাবর একটা লেশন থাকতো, এখানে একটা নীল বা ব্লু বা ব্ল্যাক শেপ একটা পাংটাম থাকতো। হতে পারে এখান থেকে কখনো পাস বা কোনো ডিসচার্জ থাকতে পারে, আবার নাও থাকতে পারে, কিন্তু একটা পাংটাম থাকতো, সেন্ট্রাল একটা পাংটাম থাকতো। 2 নম্বর কথা, এটা আমার ইন্সপেকশনে পাইতাম। 2 নম্বর কি পাইতাম, 2 নম্বর হচ্ছে যে আমি যখন
এসএমসি ফিক্সের ফিক্সিটি দেখতে যেতাম, তখন স্ক্রিনটা টান দিলে স্ক্রিনের সাথে এই লেশনটা লেগে থাকতো। দ্যাট মিনস স্ক্রিন টান দিলে এই লেশন উপরের দিকে চলে আসতো। এই দুটো হচ্ছে যে আমার সিবাস অ্যাসিস্টের কমন সাইন। আরেকটা কী পাইতাম, ইনডেন্টেশন টেস্ট পজিটিভ। দ্যাট মিনস আমি এখানে আমার আঙ্গুল দিয়ে প্রেস করলে, থাম দিয়ে প্রেস করলে এখানে একটা দাগ পড়ে যেত। দ্যাট মিনস ইনডেন্টেশন টেস্ট পজিটিভ। তাহলে আমরা সিবাস অ্যাসিস্ট পাইলে এই 3টা সাইন পেতাম। দেন হচ্ছে আমার ডারময়েড সিস্ট কখন হইতো, এই লেশনটা যদি মিড লাইনে থাকতো, এই লেশনটা যদি মিড লাইনে থাকতো এবং কনসিস্টেন্সি যদি সিস্টিক হতো, সেটা হচ্ছে আমাদের ডারময়েড সিস্ট হতো। একটা জিনিস মিস হয়েছে, সিবাসার সিস্টও সেম, আমরা হচ্ছে যে কনসিস্টেন্সি এখানে সিস্টিক পেতাম। এখন সিবাসার সিস্টে যখন আমরা কনসিস্টেন্সি সিস্টিক পেতাম, সেটা কনফার্ম করতাম কীভাবে, ফ্লাকচুয়েশন টেস্ট করার মাধ্যমে। ফ্লাকচুয়েশন টেস্ট কীভাবে করতাম, এই যে দেখেন আমরা 2 হাতের 2টা থাম্ব এবং 2টা ইন্ডেক্স ফিঙ্গার ব্যবহার করতাম। দেন হচ্ছে 2টাকে আমরা ডায়মন্ড শেপ প্লেসমেন্ট করতাম। এখন আমি এক হাতের, ধরা যাক আমার ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে প্রেস করলাম এবং আমার বোঝার চেষ্টা করতাম আমাদের বাম হাতের থাম্ব দিয়ে, অর্থাৎ বিপরীত দিকের আঙ্গুলটা দিয়ে বোঝার চেষ্টা করতাম। যদি এটা সিস্টিক লেশন হইতো, যদি ফ্লুইড কন্টেন্ট থাকতো, তাহলে কি হইতো, আমি যখন এই ফিঙ্গার দিয়ে প্রেস করি, তাহলে আমার এই থাম্ব দিয়ে আমি বুঝতে পারবো যে ধাক্কাটা লাগতেছে। দ্যাট মিনস এখানে ফ্লাকচুয়েশন টেস্ট পজিটিভ। এখন যেহেতু এটা একটা মোটামুটি বড় লেশন, এখানে কিন্তু আমরা চাইলে ফ্লাকচুয়েশন ট্রান্সইলুমিনেশন টেস্টও করতে পারি। দেন হচ্ছে কম্প্রেসিবিলিটি। এখন যদি এই লেশনটা যদি হেমানজিওমা হইতো, তাহলে কি হইতো, হেমানজিওমা হলে দেখা যায় সিস্টিক পর্যন্ত পেয়েছি, ঠিক আছে, পাংটাম নাই, বাট এখানে প্রেস করলে লেশনটা হয়তো সরাসরি মিশে যেত, আবার ছেড়ে দিলে লেশনটা আবার রিঅ্যাপেয়ার করতো। ঠিক আছে, এটা হচ্ছে তার মানে কম্প্রেসিবিলিটি পজিটিভ হইতো। যদি হেমানজিওমার ক্ষেত্রে এটা আর্টারিয়াল ভেসেল দিয়ে, যদি আর্টারি দিয়ে এটা আপনার তৈরি হইতো, সেক্ষেত্রে কী হইতো, পালসেশনও পাওয়া যেত। ওকে, দেন হচ্ছে মোটামুটি আমাদের এই লেশনগুলা। এখন দেখেন নিউরোফাইব্রোমা যদি হইতো, তাহলে কী হইতো, নিউরোফাইব্রোমা হইলে এই লেশনটা আমরা দেখেন ইন্সপেকশনে আমাদের ওভারলাইং স্কিন কন্ডিশন নর্মাল পাইতাম, এবং নিউরোফাইব্রোমার ক্ষেত্রে আমরা যখন পালপেশন করতে যাইতাম, মুভমেন্টটা আমাদের নার্ভ লেশন বরাবর করা যেত না, নার্ভ বরাবর। যেমন আমাদের হ্যান্ডের ক্ষেত্রে যদি চিন্তা করি, হ্যান্ডের ক্ষেত্রে কি আমাদের এখান দিয়ে রেডিয়াল নার্ভ বা আলনার নার্ভগুলো যায়, আমরা কিন্তু সাইড টু সাইড মুভ করতে পারতাম, ঠিক আছে, আমরা ভার্টিক্যালি মুভ করতে পারতাম না। দ্যাট মিনস আমাদের নিউরোফাইব্রোমা হলে নার্ভের যে ডিস্ট্রিবিউশন, সেই নার্ভের ডিস্ট্রিবিউশন অনুযায়ী এটা আমার চিন্তা করতে হবে, সাইড টু সাইড মুভমেন্ট পসিবল হবে, বাট আমার নার্ভের যে ডিরেকশন, সেই ডিরেকশন অনুযায়ী মুভ করা পসিবল হবে না। এই মোটামুটি আমাদের যে সারফেস সোয়েলিংগুলো আছে, সেইটার একটা বেসিক এক্সামিনেশন। ধরা যাক আমি এটা লাইপোমা হিসেবে পেলাম, এখন আমি পেশেন্টকে ধন্যবাদ জানিয়ে আমরা পেশেন্টকে আমি রিক্লোথিং করব। বাবা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সুন্দরভাবে পরীক্ষা করতে দিয়েছেন, দয়া করে আপনি আপনার জামাটি পরেন। তো পেশেন্ট এখন ওনার মতো জামা পরে নিবে। পরবর্তীতে স্যার আমাকে কি প্রশ্ন করতে পারে, স্যার আমাকে প্রশ্ন করতে পারে তোমার ডায়াগনোসিস কি, অথবা ডেসক্রাইব করো। যদি ডেসক্রাইব করতে বলে, তাহলে তো আপনি লেশনের দিকে তাকাইতে পারবেন না, ঠিক না, আপনাকে যেই লেশন দেখেছেন সেই লেশনটা আপনাকে বলতে হবে, ঠিক আছে। আপনি কি বলবেন, দেয়ার ইজ এ সোয়েলিং ইন দ্য ব্যাক অফ দ্য রাইট সাইড অফ দ্য চেস্ট হুইচ ইজ মেজারিং অ্যাবাউট 4 into 5 centimeter in size, globular in shape, overlying skin condition is normal, temperature is normal, non-tender, surface smooth, margin is well defined, consistency soft, and free from overlying skin and free from underlying structure. এই হচ্ছে যে আপনার মোটামুটি ডেসক্রিপশনটা। এই পর্যন্ত আসলে আপনি ফিক্সিটি পর্যন্ত আসতে পারলে আপনার ডেসক্রিপশন হয়ে গেল। আর যদি ডায়াগনোসিস বলে, আপনি আপনার ফাইন্ডিং অনুযায়ী আর কি, কখনোই যে কোনো একটা সাইন দিয়ে তো আর আপনি বলতে পারবেন না এটা সিবাসাস সিস্ট বা লাইপোমা। তো যাই হোক, আমার কেসটা আমি যেভাবে প্রেজেন্ট করতে চেয়েছি, এটা যেহেতু স্মুথ সারফেস, ওয়েল ডিফাইন্ড মার্জিন অ্যান্ড স্লিপিং সাইনটা লাস্টে বলতে হবে যে স্লিপিং সাইন পজিটিভ। তো এই স্লিপিং সাইনটাও যদি পজিটিভ পেয়েছি, তাহলে আমার ডায়াগনোসিস ইজ লাইপোমা। আবার তার সাইডটাও বলে দিতে পারেন, লাইপোমা ইন দ্য ব্যাক অফ দ্য রাইট সাইড অফ দ্য চেস্ট। এ হচ্ছে যে আপনার মোটামুটি তার যেই ডায়াগনোসিস পর্যন্ত আসা। দেন কোশ্চেন করতে পারে তুমি কি ইনভেস্টিগেশন দিবা, কি ট্রিটমেন্ট দিবা। এ পর্যন্ত ট্রিটমেন্ট পর্যন্ত আসতে পারলে এরপরে আসলে শর্ট কেসে অনেক কম সময় থাকে, কোশ্চেন করার খুব বেশি সুযোগ থাকে না। তো এতটুকু আসতে পারলে আশা করা যায় পাস করবেন। তো আমি এই যে আজকে লেকচারটি দিলাম সারফেস লাম্প নিয়ে, সারফেস লাম্প বেসিক্যালি পোস্ট গ্রাজুয়েশন এক্সামিনেশনে এই কোশ্চেনটা আসার সম্ভাবনা অনেক কম। বেসিক্যালি সারফেস লাম্প আমাদের এমবিবিএস ফাইনাল প্রফ রিলেটেড এক্সামিনেশনে সাধারণত আসে, তবে এটা সবার জন্য উপকারী, যেহেতু এই সারফেস লাম্প আপনি যখন ভালো মতো এক্সামিনেশন করতে পারবেন, এটা হচ্ছে বেসিক এক্সামিনেশন।
আপনি যখন এই জায়গাটা ভালো করতে পারবেন তখন সার্জারি বাকি সব শর্ট কেস আপনার জন্য ইজি হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।